ফাইনাল ডিজাইনে যাই। সো প্রত্যেকটা মেম্বার ডিজাইন করা হয় মোমেন্ট, শিয়ার, এক্সেল, লোড, স্টেবিলিটি, টর্শন ইত্যাদি এগেনস্টে। তারপর এর সাথে সার্ভিসিবিলিটি রিকোয়ারমেন্টগুলো চেক করা হয়। তারপর প্রত্যেকটা রিনফোর্সমেন্টের ডিটেলিং করা হয়, কানেকশনগুলো ডিজাইন করা হয় এবং ফাইনালি একটা ডিটেইল ড্রয়িং প্রডিউস করা হয়, স্পেসিফিকেশন, যেটা সাইটে ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবহৃত হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তোমার এরপর আছে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন। আমরা রিনফোর্স কংক্রিট ডিজাইন করতে গেলে কিছু কিছু জিনিসকে খুব সিম্পলিফাই করে নিই। কারণ ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালগুলো যদি আমরা যে স্ট্রাকচারগুলো তৈরি করতেছি, আমরা যদি একেবারে খুঁটিনাটি কনসিডার করি তাহলে খুব কমপ্লিকেটেড হয়ে যায় পুরো জিনিসটা। যেভাবে সেন্সে প্রত্যেকটা মানে কম্পোনেন্টের একটা দেওয়াল ভাঙলে আমরা যদি প্রত্যেকটা ইট ধরে ধরে আগাই তাহলে তো জিনিসগুলো অনেক লেন্থি এবং কমপ্লিকেটেড হয়ে যায়। তো এই জন্য কিছু জিনিসকে আমরা ডিজাইনের ক্ষেত্রে সিম্পলিফাই করে নিই। এই সিম্পলিফিকেশনের যেই অ্যাজাম্পশনগুলো, এগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস। সো ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ফর রিইনফোর্স কংক্রিট, এই এরকম ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আছে 5টা। তার মধ্যে একটা একটা করে দেখি এখন। প্রথমটা হচ্ছে ইন্টারনাল ফোর্স such as bending moment, shear force, normal shear stress at any section of a member are in equilibrium. Yes, so main কথা হচ্ছে equilibrium with the effects of the external loads at that section. এটা মানে হচ্ছে কোনো একটা মনে করো বিমে যে বাইরে থেকে যে লোডগুলো কাজ করে, সেলফ ওয়েট হতে পারে বা অ্যাপ্লাইড লোড হতে পারে। তো আমাদের যে কোনো সেকশনে আমাদের যে আমরা যদি কাট করি তাহলে ইন্টারনাল ফোর্সগুলো আমরা পাই। ঠিক আছে? সেখানে আমরা পাই হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, তারপরে শিয়ার ফোর্স। এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। হ্যাঁ, আর এগুলো হচ্ছে এক্সটার্নাল ফোর্স। তো প্রথম অ্যাজাম্পশন হিসেবে এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স তারা ইকুইলিব্রিয়ামে থাকে, এটাই আমাদের অ্যাজাম্পশন। না হলে তো যে সব স্ট্রাকচার মুভ করতো। ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম ইজ দ্য মেইন কনসেপ্ট অফ দিস অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে স্ট্রেইন এবং ইন দ্য এমবেডেড ইনফোর্সিং বার ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ দ্য সারাউন্ডিং কংক্রিট। তো একটা বিমে যে রিইনফোর্সমেন্ট থাকে, সরি, একটা বিমে যে রিইনফোর্সমেন্ট থাকে, স্যার আপনার কথাগুলো অনেক কাতে কাতে আসতেছে। জি স্যার, ভেঙে ভেঙে আসতেছে স্যার শুরু থেকে। তাহলে সম্ভবত তোমরা কি আমার কথা এতক্ষণ কি বলছিলাম কিছু বোঝোনি? স্যার বুঝতে পারছি কিন্তু অনেকক্ষণ কাতে কাতে আসতেছে, মানে ঠিক করে শোনা যাচ্ছে না। এখন এখন কেমন, কি অবস্থা এখন? স্যার এখন ঠিক আছে। আচ্ছা, ওই সেকশনে কংক্রিটের যে ধরো করে তাহলে এটা বেন্ড হতে পারে। তার মানে একদিকে কম্প্রেশন, একদিকে টেনশন। সো যেখানে টেনশন স্টিল যেখানে আছে সেখানে তার আশেপাশে যে কংক্রিট আছে ওটার যে বেন্ডিং বা ওটার যে ডিফরমেশন বা স্ট্রেইন, সেটা স্টিলের স্ট্রেইন এর সমান হবে।
এটা আমাদের অ্যাজাম্পশন, ঠিক আছে, মানে স্লিপ করবে না। ঠিক এই এই পয়েন্টে তোমার স্টিলের স্ট্রেন এবং কংক্রিটের সারাউন্ডিং কংক্রিটের স্ট্রেন সমান হবে, এটা আমাদের সেকেন্ড অ্যাজাম্পশন। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে কোনো একটা বিম যদি লোডের কারণে বেন্ড হয়, মনে করো বেন্ড হলো, তো এখানে আগে যে সেকশনটা ছিল স্ট্রেট ছিল, প্লেন ছিল, বেন্ডিং এর পরেও সেটা প্লেন থাকবে, ঠিক আছে। এখানে যেটা প্লেন সেকশন ছিল, কথা হচ্ছে এখানে যেটা প্লেন সেকশন ছিল এখানে সেটা প্লেন থাকবে, কোনো কারণে আনডিলেশন হয়ে যাবে না বা প্লেন দুটাতে সিমিলার থাকবে না এমন না, এটা এটা হবে না, ঠিক আছে। সো প্লেন সেকশন লোডের আগে এবং লোডের পরে থাকবে, ক্রস সেকশন বা আন্ডার লোড, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড অ্যাজাম্পশন। ফোর্থ অ্যাজাম্পশন হচ্ছে স্যার সাউন্ড ভেঙে ভেঙে আসতেছে স্যার। আমাদের আচ্ছা একটু এটা অন্যভাবে কিছুক্ষণ স্যার ঠিক মতো শোনা যায়, এরপরে আবার স্যার এরকম ডিস্টার্বেন্স হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু স্যার। স্যার মাইকের স্ট্যাটিক সাউন্ড আসে মাঝে মাঝে। নেটওয়ার্কটা ডাটার মধ্যে চলে দেখি। হ্যালো, এখন কি অবস্থা? এখন ঠিক আছে স্যার। ওকে, তো থার্ড অ্যাজাম্পশন বলছিলাম যে লোড দেওয়ার আগে যেই সেকশনটা প্লেন ছিল, লোড দেওয়ার পরেও সেকশনটা প্লেন থাকবে, এটা হচ্ছে থার্ড অ্যাজাম্পশন। ফোর্থ অ্যাজাম্পশন হচ্ছে যখন বিম বেন্ড করে তো একদিকে তার কম্প্রেসিভ স্ট্রেস হয় আর একদিকে টেনসাইল স্ট্রেস হয়। সো টেনসাইল স্ট্রেংথে কংক্রিট আসলে কম্প্রেশনে যতটা ভালো টেনশনে ততটাই খারাপ। সো টেনশন নিতে পারে না, অথবা খুব অল্প নিতে পারে, কম্প্রেশনের 10 ভাগের 1 ভাগ। কিন্তু আমাদের রিনফোর্স ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচারে আর আরসিসিতে এটা অ্যাজিউম করা হয় যে কংক্রিট কোনো ধরনের অল্প হলেও কোনো টেনসাইল স্ট্রেস নিতে পারে না, এবং যখন টেনসাইল স্ট্রেস নিতে পারবে না তার মানে সেখানে টেনসাইল ক্র্যাক হবে। এই জন্য বললাম যে কংক্রিট ইন টেনশন ইজ ইউজুয়ালি ক্র্যাকড। It is assumed that concrete is not capable of resisting any tension stress. আমাদের অ্যাজাম্পশন হচ্ছে ন্যূনতম টেনশনও কংক্রিট নিতে পারবে না, ঠিক আছে, এবং যেখানে টেনশন স্ট্রেস থাকবে সেখানে ক্র্যাক থাকবে। এটা আমাদের ফোর্থ অ্যাজাম্পশন। আর ফিফথ অ্যাজাম্পশন হচ্ছে the theory is based on the actual stress strain relationships and strength properties of two constituent materials. তো এগুলো আমরা যে অ্যাকচুয়াল স্ট্রেস স্ট্রেন কন্ডিশনের কথা বললাম ওগুলোর উপর বেস করে আমাদের এই সব ক্যালকুলেশন অ্যান্ড আদার অ্যানালাইসিসগুলো চলে। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ফর রিইনফোর্স কংক্রিট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই এগুলো তো তোমাদের আগের জিনিস, কম্প্রেশন, টেনশন, শিয়ার স্ট্রেস। এটা এখন ওকে, এখন সবাই আছো হোপফুলি। তো এখন এ বি দুজনের জন্যই অ্যাপ্লিকেবল। এখন দেখবো আমরা বিহেভিয়ার অফ রিইনফোর্স কংক্রিট বিম, মানে হচ্ছে একটা রিইনফোর্স কংক্রিট বিম এর উপর যখন লোড আস্তে আস্তে বাড়তে থাকে তখন তার বিহেভিয়ারটা কেমন হয় সেটা আমরা আজকে এই টপিকে দেখব। ওকে, usually at low loads
অল্প লোডে as long as the maximum tensile stress is smaller than modulus of rupture. Modulus of rupture মানে হচ্ছে টেনশনে যে ক্র্যাক হয়, সেটা হচ্ছে modulus of rupture। তার থেকে মানে লোডটা এত কম যে মডুলাস ওখানে টেনসাইল স্ট্রেংথ হচ্ছে মডুলাস অফ রাপচার থেকে কম প্রডিউস হয়, তখন এই কংক্রিট বিমের যে সেকশনটা সেটা পুরাটাই ইফেক্টিভলি স্ট্রেস রেজিস্ট করে। তার উপরে যে একটা বিমের এক্সটার্নাল লোডের কারণে এখানে যে স্ট্রেস তৈরি হয় সেটা পুরো কংক্রিট সেকশনটাই সেই স্ট্রেসটা রেজিস্ট করতে পারে, পুরোটাই ইফেক্টিভ সেকশন হয়। এরপরে লোড যদি আমরা ফার্দার ইনক্রিজ করি তাহলে যেটা হয় যে আমাদের স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন আমাদের ডায়াগ্রাম হিসেবে যদি আমরা চিন্তা করি, ডায়াগ্রাম হিসেবে যদি আমরা দেখি, তো এটার তোমার আমরা জানি প্রথমে ইলাস্টিক থাকে, তারপরে আর ইলাস্টিক থাকে না, ঠিক আছে? তার মানে হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন করেসপন্ডিংলি আর নট প্রপোর্শনাল, ঠিক আছে? সো অল্প লোডে নট প্রপোর্শনাল, তখন টেনসাইল স্ট্রেস এত বেশি হয়ে যায় যে নিচে মডুলাস অফ রাপচারকে এক্সিড করে, তখন এখানে ক্র্যাক তৈরি হয়, ঠিক আছে? সেখানে ক্র্যাক তৈরি হয়, এবং যখন ক্র্যাক তৈরি হয় তখন ক্র্যাক মানে কি একটা গ্যাপ, ঠিক আছে? ক্র্যাক মানে হচ্ছে এক ধরনের গ্যাপ। সো এই গ্যাপের মধ্যে দিয়ে কোনো ধরনের স্ট্রেস বা ফোর্স ট্রান্সমিট হতে পারে না। ওকে, তখন হয় কি, যতটুকু পর্যন্ত ইফেক্টিভলি ক্র্যাক হয় ততটুকু অংশ আমরা আর কনসিডার করি না, ঠিক আছে? কারণ আমাদের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন অনুযায়ী টেনশন স্ট্রেস হলেই ওই সেকশনটা ক্র্যাক থাকে, সো এটা আমাদের আর ক্যালকুলেশন আসবে না। তখন স্ট্রেস ডায়াগ্রামটা হবে এই শুধুমাত্র কম্প্রেশনটা আছে কংক্রিটে এতটুক, মানে উপরের অংশ এটা কম্প্রেশনে আছে, আর টেনশনে কিছু নাই, কংক্রিট কোনো স্ট্রেস নিতে পারছে না, ঠিক আছে? কংক্রিট নিচের অংশটা খালি, তার মানে আমরা ওই বিম সেকশনটা কিন্তু টোটালি আর ইফেক্টিভলি আগের মতো ব্যবহৃত হচ্ছে না বা স্ট্রেসকে রেজিস্ট করতে পারছে না। সো এই জন্য এটা খালি, আর একদম স্টিল পজিশনে স্টিলের স্ট্রেসটা অ্যাক্টিভ আছে, তখন স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এরকম দেখা যায়। কিন্তু স্ট্রেইন ডায়াগ্রাম, এটা হচ্ছে স্ট্রেইন ডায়াগ্রাম, এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেইন ডায়াগ্রামটা কিন্তু কন্টিনিউয়াসলি থাকে, কারণ এখানে তো ম্যাটেরিয়াল তো আর সরে যায় নাই, সো ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেইন ডিস্ট্রিবিউশনটা অ্যাক্টিভ থাকে। এটা হচ্ছে স্টিলের স্ট্রেইন, যেখানে এই পয়েন্টে যদি আমরা ঠিক এই পয়েন্ট কনসিডার করি তাহলে কংক্রিট এবং স্টিলের স্ট্রেন সমান, যেটা আমাদের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন ছিল। তারপরে আমরা যদি এই লোডটা ফার্দার ইনক্রিজ করি তখন স্ট্রেসটা এখানে চলে যায়, নো লঙ্গার আর ইন প্রপোর্শনাল, তখন এই স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আর লিনিয়ার থাকে না, এটা হয়ে যায় এরকম, ঠিক আছে? প্যারাবোলিক কাইন্ড অফ স্ট্রেস ডিস্ট্রিবিউশন। আর আগের মতো এখানে তো তখন টেনশনে তো আর কংক্রিট থাকবেই না, এবং স্টিলের স্ট্রেসটা এখানে আছে। আর স্ট্রেন ডায়াগ্রাম হিসেবে যদি দেখি তাহলে আগের থেকে আরো বেশি স্ট্রেন হবে। সো আলটিমেটলি এরপরে যদি আরো বেন্ট হয় তাহলে এটা ভেঙে যাবে, টোটালি কম্প্রেশনের
কম্প্রেশনের অংশটা আরো কমে আসবে, এক সময় ফেল করবে, ঠিক আছে। তো এটা এখানে বললো যে eventually when the carrying capacity of beam is reached the failure can be paused, বিম ফেলিয়ার হবে। এখন বিম ফেলিয়ারটা যেটা হবে সেটা দুই ভাবে হতে পারে। আমার কথা কি স্পষ্ট আছে এখন? জি স্যার। ওকে। তো এখন এই বিম যখন ভাঙে, বিম যখন কলাপস করার মুহূর্ত হয়, তখন দুই ভাবে এই ফেলিয়ারটা হতে পারে। এক নম্বর হচ্ছে যদি কংক্রিট বা বিম সেকশনে, যদি একটা বিম সেকশন হয়, এখানে মনে করো রিইনফোর্সমেন্ট আছে এতটুকু টোটাল, মানে মডারেট অ্যামাউন্ট বা রিকার্ড অ্যামাউন্ট একটু কম বা কিছুটা কম, ঠিক আছে। তখন ফেইলিউরটা হয় স্টিল রিইনফোর্সমেন্ট ইল্ড করে, কংক্রিট টেনশন জোনে ক্র্যাক করে, আর বিমটা ডিফ্লেক্টেড হয়। সো প্রথম এখানে যদি স্টিল যদি কম্পারেটিভলি কম থাকে, তাহলে প্রথম বেন্ডিংটা স্টিলের মধ্যেই দেখা যায়, স্টিলটা ইল্ড করে। তারপর কন্টিনিউয়াস লোডিংয়ে পরে কম্প্রেশনে কংক্রিটটাও ফেল করে আর কি। সো শুরুটা হয় হচ্ছে স্টিল ইল্ডিং এর মাধ্যমে। আর সেকেন্ড টাইপের যে ফেলিওর, এটা হচ্ছে উইথ লার্জ অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্ট। যদি কংক্রিটে এখন লার্জ নাম্বার অফ রিইনফোর্সমেন্ট থাকে, কম্পারেটিভলি বেশি রিইনফোর্সমেন্ট থাকে, তাহলে ফেলিওরটা হয় অন্যভাবে। তখন দেখা যায় কংক্রিট প্রথমে ফেল করে। কংক্রিট ফেলস বাই ক্রাশিং when the strain becomes large, 0.003 থেকে 0.004 এতটুকু পর্যায়ে পৌঁছে যায়, তখন কংক্রিট ফেল করে, বা ফেলিওরটা হয় থ্রু ফেলিওর অফ কংক্রিট। আর প্রথমটা হচ্ছে ফেলিওর থ্রু স্টিল, ঠিক আছে। এবং কম্প্রেশন ফেলিওর হয় তখন ক্রাশিং কংক্রিট is sudden and almost explosive nature and occurs without warning, ঠিক আছে। সো বেশি রিইনফোর্সমেন্ট থাকলে কংক্রিট আগে ক্রাশ করে এবং সেটা উইদাউট ওয়ার্নিং। আর কম স্টিল থাকলে, যেটা বললাম, কম স্টিল থাকলে তোমার স্টিলটা আগে ইল্ড করে, মানে ইল্ড স্ট্রেসে পৌঁছে যায় এবং বেন্ড হয়, ঠিক আছে। সো এই দুই ধরনের ফেলিওর হতে পারে, এটা আমরা যেটা বললাম। তো আমরা তোমরা হয়তো এটা SM1-এও করে আসছো। তো স্ট্রেস ইলাস্টিক যদি থাকে, মানে স্ট্রেস যদি ইলাস্টিক বলতে এই ইনিশিয়াল এর মধ্যেই থাকে, এবং সেকশন যদি আনক্র্যাকড হয়, মানে টেনশনটার মডুলাস অফ রাপ্চার থেকে কম, তখন বললাম যে পুরো সেকশনটা ইফেক্টিভলি ইউজ হয়। তো আমাদের অ্যানালাইসিস জন্য এটাকে আমরা একটা ট্রান্সফর্ম এরিয়াতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। যেখানে কংক্রিটের সাথে স্টিলগুলোকে আমরা কংক্রিটে কনভার্ট করি স্ট্রাকচারাল লেয়ার, কি মানে বেন্ডিং ওয়াইজ। তো তখন নেট এক্সট্রা এরিয়াটা হয় n-1 ইন্টু as। as মানে হচ্ছে স্টিল, n হচ্ছে মডুলার রেশিও। মডুলার রেশিও কি ছিল, যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল স্টিল আর মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট কংক্রিট, এই দুটো রেশিও। হ্যাঁ, স্টিল এবং কংক্রিটের যে মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও, সেটা হচ্ছে মডুলার রেশিও বলে সেটাকে। সেটা দিয়ে আমরা স্টিলকে কংক্রিটে কনভার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা আসলে স্টেপ বাই স্টেপ কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি না। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটা বিম সেকশনের সাইজ বলে দেওয়া আছে। এখানে 3টা 8 নাম্বার বার দেওয়া আছে। তাহলে ডিটারমাইন দ্য স্ট্রেস কজড বাই দ্য বেন্ডিং মোমেন্ট। 45 ফিট যদি মোমেন্ট এটার মধ্যে অ্যাপ্লাই হয়,
তাহলে এটা কম্প্রেসিভ এন্ড টেন্সাইল স্ট্রেসগুলো কি হবে, ঠিক আছে? তো এটা আপাতত আমরা একটু কোয়ালিটেটিভলি এটা দেখি, হ্যাঁ, কোয়ান্টিটেটিভলি না, ঠিক আছে? তো এটাকে ট্রান্সফর্ম এরিয়া করতে হবে। এখানে ইকুইভ্যালেন্ট যে স্টিল এন -1 AS সেটা বের করা হয়েছে। আর সেকেন্ড স্টেজে স্ট্রেস ইলাস্টিক কিন্তু সেকশন ক্র্যাকড, হ্যাঁ, এরকম হলে তোমার ট্রান্সফর্ম সেকশনটা হবে এরকম। এখানে এই হোয়াইট অংশটা আসলে কনসিডার করা হচ্ছে না। ওকে, তখন স্ট্রেসগুলো এভাবে আসবে। তো এখানে এই স্ট্রেসটাকে যদি আমরা ফোর্সে কনভার্ট করি, এটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। আর স্টিলের যে টেনশন স্ট্রেস আছে সেটাকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই টেনসাইল ফোর্স। তো এখন এই টোটাল সিস্টেমের মধ্যে সি কম্প্রেশন আর টি টেনশন, এছাড়া আর কোনো ফোর্স নাই। তার মানে সি ইকুয়াল টু টি হবে ইকুইলিব্রিয়াম থাকতে হলে। ওকে, এবং এদের মধ্যে যে কম্প্রেশন ফেজ থেকে স্টিল রিইনফোর্সমেন্টের যে ডিসটেন্স, সেটাকে যদি ডি হিসেবে লিখি আমরা, তাহলে এই ডি এর সাথে কিছু রিলেশন করে জিওমেট্রিক্যালি এই ডিসটেন্সগুলো বের করা যায়। একটা হয় কে হচ্ছে মানে ডি এর কে পোর্শন, এটা হচ্ছে কম্প্রেশন ফেজ বা কম্প্রেশন হেডের। তখন এখান থেকে মানে সি মাইনাস টি বা সি মাইনাস টি ইকুয়াল টু 0 করা যায় আর কি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি, ঠিক আছে? সো এখান থেকে 0 করা যায়, তো সেখান থেকে আলটিমেটলি স্ট্রেস গুলো পরবর্তীতে বের করা যায়। কারণ কম্প্রেশনের এই যে এটাকে বললাম যে এফসি প্রাইম বাই 2, এটা ট্রায়াঙ্গুলার থেকে যদি আমরা এটাকে এরিয়া ক্যালকুলেট করি হাফ ভূমি পূরণ উচ্চতা দিয়ে, তাহলে তখন হাফ ভূমি পূরণ উচ্চতা হবে। এবং টেনসাইল ফোর্সটা হচ্ছে এএস, মানে স্টিলের এরিয়া এবং স্টিলের স্ট্রেস। তো এখান থেকে আমরা স্টিলের স্ট্রেসটা ক্যালকুলেট করতে পারি অ্যাপ্লাইড মোমেন্ট ডিভাইডেড বাই এএস জেডি। জেডি হচ্ছে এই ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, ঠিক আছে? তাহলে স্টিলের স্ট্রেস আমরা ক্যালকুলেট করতে পারি এবং কংক্রিটের স্ট্রেস আমরা ক্যালকুলেট করতে পারি। সো এগুলো ইজিলি এই ফর্মুলাগুলো নিয়ে আসা যায়। আমরা একটু আগে যে ফোর্সের যে এগুলো দেখলাম ইকুইলিব্রিয়াম, সেখান থেকে আনা যায়। সো এফসি বা এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস টুয়াইস এন কেজি বিডি স্কোয়ার। কে এবং জে এগুলো তো একটু আগেই বললাম কি। আর স্টিলের স্ট্রেস এবং কংক্রিটের স্ট্রেস এগুলো বের করা যায়। তো তো এখন যে এক্সাম্পল গুলো একবার বলা ছিল 40 মানে মোমেন্ট অর্ধেক দেওয়া ছিল, এরপরে মোমেন্ট ডবল করা হলো, তখন একবার সেকশন আনক্র্যাক ছিল আর একবার সেকশন ক্র্যাক হয়েছিল। তো এই দুটোকে কম্পেয়ার করলে আমরা দেখি যে প্রথমত এখানে বললো কম্পেয়ারিং দ্য রেজাল্টস with the pertinent values of the same beam when subject to one half the moment। সেখানে দেখা যায় যে নিউট্রাল অ্যাক্সিস কি মনে আছে? কারো মনে আছে নিউট্রাল অ্যাক্সিস কি? স্যার যে অ্যাক্সিসে স্যার কম্প্রেশন বা টেনশন সমান থাকবে, মানে জিরো থাকবে। যে অ্যাক্সিসে মানে অন্য রেজিস্ট হয়ে যায়, অন্য কিছু মানে টেনশন কম্প্রেশন মধ্যে কাজ করে না। রাইট। একটা বিম সেকশনে যদি কিছু পোর্শন ইয়ে থাকে তোমার কিছু পোর্শন যদি কম্প্রেশন থাকে,
সো এখানে মনে করো কম্প্রেশন, আর এখানে মনে করো টেনশন, ঠিক আছে। সো কম্প্রেশন এবং টেনশনের যেখানে চেঞ্জটা হয়, আমরা যদি ডিস্ট্রিবিউশন হিসেবে দেখি তাহলে দেখা যায় যে এটার সবচেয়ে বাইরের দিকে হাইয়েস্ট কম্প্রেশন স্ট্রেস থাকে এবং আস্তে আস্তে কমতে কমতে একটা পর্যায়ে জিরো হয়, তারপর আবার অপোজিট ওয়েতে আবার টেনশনটা বাড়তে থাকে এবং এক্সট্রিম এক্সট্রিম এন্ডে আবার টেনশনটা বেশি হয়, ঠিক আছে। সো যেই পয়েন্টে এই শিফটটা হচ্ছে, যেখানে স্ট্রেসগুলো জিরো, ঠিক আছে, এটাই হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে, নিউট্রাল অ্যাক্সিস। তো এখন নিউট্রাল অ্যাক্সিস ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এখানে বললো যখন আমরা অর্ধেক মোমেন্ট থেকে ডবল মোমেন্টে রিচ করলাম এবং বেন্ডিং যেভাবে হলো তাতে নিউট্রাল অ্যাক্সিস আপওয়ার্ড মাইগ্রেটেড হয়ে গেছে, মানে উপর দিকে উঠে গেছে ফ্রম দ্য টপ ফাইবার, এবং ডিস্টেন্স বলা ছিল প্রথমবার ছিল 13.2, পরের বার হচ্ছে 7.6, তার মানে নিউট্রাল অ্যাক্সিসটা উপর দিকে শিফট হয়ে যাচ্ছে যত লোড পড়ছে বিমের উপরে, যত লোড বাড়তেছে তত নিউট্রাল অ্যাক্সিসটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তারপর সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট যখন ডবল করা হলো, স্টিলের স্ট্রেস দেখা যাচ্ছে যে 7.8 টাইমস বেড়ে গেছে স্টিলের মধ্যে যে স্ট্রেস, এবং কংক্রিটের মধ্যে স্ট্রেস 2.9 টাইমস বেড়ে গেছে লোড বাড়ানোর কারণে বা মোমেন্ট ডবল করার কারণে। তারপরে ওই সেকশনের তোমার আমরা যদি মোমেন্টস অফ ইনার্শিয়া ক্যালকুলেট করি তাহলে প্রথমবার দেখা যায় যেহেতু পুরোটাই ইনটেক্ট থাকে সেকশন, সেখানে প্রায় 6000 × 4, এটা হচ্ছে ক্র্যাক সেকশনের, আর আনক্র্যাকে আরো বেশি ছিল 14740। সো তার মানে একটা how radical the influence of the formation of tension crack and behavior of the concrete beam changes as the load is increased from elastic to inelastic range, এবং একই সাথে যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন গুলো চেঞ্জ হয়ে যায় এবং কংক্রিট সেকশন ক্র্যাক করার কারণে যে বিভিন্ন রকম চেঞ্জ গুলো হয়, সেই কম্পারিজনটা এখানে দেখানো হচ্ছে। তো হ্যাভিং সেড দ্যাট, আমাদের টপিক মানে থিওরিটিক্যাল বা বিহেভিয়ার অফ কংক্রিট বিম যেটা এখানে শেষ হলো আর কি। আমরা নেক্সট ক্লাসে বিমের অ্যানালাইসিস করা শুরু করব, আস্তে আস্তে আর একটু ক্যালকুলেটিভ হবে এই আর কি। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এখানে আমি বিভিন্ন যে ফর্মুলাগুলো, এগুলো আসলে এখন খুব ডিটেইলড ডিসকাস করলাম না, দরকারও নাই আপাতত। ওকে, সো কোশ্চেন আসতে পারে এখান থেকে বিহেভিয়ার অফ রিইনফোর্স কংক্রিট এর মানে লোড যদি বাড়তে থাকে তাহলে কংক্রিট বিমের বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হতে থাকে সেগুলো যদি ইলাস্ট্রেশন দিয়ে ছবি দিয়ে দেখাতে বলা হয় এরকম হতে পারে। আচ্ছা স্যার। তো আচ্ছা, এখানে তো দুই সেকশনের স্টুডেন্ট আছো, দেখা যাচ্ছে যে আমি তো ইন্টেনশনালি ক্লাসগুলো সব দুটা থেকে নিতে মানে রুটিন কমিটি বলেছিলাম ক্লাসগুলো দুটো থেকে, কিন্তু এখন যা মানে এইটা থট ছিল যে
হয়তো সকালের দিকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং টিটিং গুলো থাকবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিটিং গুলো সেই ইয়ের সাথে কোইনসাইড করছে, মিটিং গুলো 2টা থেকে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এরপরে আসলে অনলাইন ক্লাসের ইফেক্টিভনেসটা কমে আসবে, মানে যখন আমরা এক্সাম্পল নিয়ে কাজগুলো করব। হ্যাঁ, তখন আসলে এভাবে মেকআপ ক্লাসগুলো অনলাইনে নেওয়াটা খুব একটা ইফেক্টিভ হবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের রুটিন দেখে আমাকে একটু জানাবা যে একটা হচ্ছে 5টায়, হুম, 5টায় কি কোনো দিন একটা স্লট কি দিতে পারো কিনা আমাকে? 5টা থেকে 6টা, এই এটুক সময় কোনো কারণে যদি ইয়ে হয়, ক্লাস যদি নেওয়া না যায়, সেক্ষেত্রে আহ, একটা হচ্ছে, কারণ এর আগে আসলে কোথাও রুম খালি থাকে না। হ্যাঁ, 2টার আগে তো হয় না, রুম খালি থাকে না। তো রুম খালি ইউজুয়ালি থাকে দেখা যাচ্ছে যে মানে লাস্ট ক্লাসের পরে, কারণ 5টার দিকে। সো এ সেকশন একদিন আর বি সেকশন আরেকদিন। আমাকে একটু দেখো যে তোমাদের রুটিন দেখে আমাকে পরেও জানাতে পারো যে 5টায় কি কোনো দিন সম্ভব কিনা, যে কোনো দিন। ঠিক আছে, তো এটা আমাকে একটু জানিও, সিআর যদি অ্যাভেলেবল থাকো এখানে, তো এই জিনিসটা আমাকে জানাবা। তখন সেই স্লটগুলোকে আমরা মেকআপ ক্লাস হিসেবে রাখতে পারি আর কি। ঠিক আছে, তো আমার মেসেজটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, জানাবা। সো এখন আপাতত তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো থ্রু দ্য চ্যাট বক্স আমাকে তোমাদের নাম, সেকশন এবং রোল, আবার আইডি এগুলো একটু লিখে দাও। এবং যারা লিখবে তারা লিভ করতে পারো, যারা নাম এবং আইডি এবং সেকশন যারা চ্যাট বক্সে লিখে দিচ্ছ, তারা চলে যেতে পারো। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।